পড়ে সেটা আমাদের দেখতে হবে। দর্শকের প্রশ্ন ছিল স্যার অন্যরকম, যে বলছেন যে ওই কংগ্রেসের যে পরাজয়, এটা তাদের কি বাংলাদেশ নীতির কারণে কিনা, বা না, কোনোভাবে প্রভাব ফেলছে না, কিনা। বাংলাদেশ নীতির কারণে ভারতের নির্বাচন প্রভাবিত হবে সেটা না, এটা ওই কংগ্রেসের যে এটা কি কোনো কোনো এলাকার কথা বলছেন আর কি, যাই হোক। না, সেটা আমার আসলে মনে হয় না যে জি, স্যার, বাংলাদেশ নীতির কোনো ঠিক। সরাসরি প্রভাব না, তার উপর প্রফেসর আছে। শাহিদুজ্জামান যেটা, বরং জি, আমি জাস্ট উত্তরটা দেই, বরং ঠিক উত্তরটা আমার মনে হয় উল্টো হবে। বাংলাদেশ নীতিটাই কংগ্রেসের ওয়ান অফ দ্য ভেরি ফিউ থিংস যেগুলো ভারতবাসীদের কাছে আমার মনে হয় একটা সাকসেস স্টোরি হিসাবে উপনীত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে উত্তর পূর্ব ভারতের যে একটা নিরাপত্তা হুমকি ছিল, সেটা কংগ্রেস সরকারের সময় উপশম করা হয়েছে। কংগ্রেস সরকারের সময় ভারত কোনো কিছু না দিয়ে বাংলাদেশ থেকে অনেক কিছু আদায় করতে পেরেছে, কোনো ট্রানজিট কিছু না দিয়ে। প্রায় বলতে গেলে মানে ভারত কোনো কিছু না দিয়ে। যেমন একটা আগে ধারণা করা হতো যে ওরা যদি নর্থ ইস্টে অ্যাক্সেস পায় তাহলে নর্থ ইস্টের পুরো বাজারটা হয়তো বাংলাদেশ পেয়ে যাবে, এমনকি কাঁটাতারের বেড়াটাও হয়তো একদিন তুলে নেবে। তারপর আপনার ভারত বাংলাদেশের গোলাগুলি করার প্রক্রিয়া একেবারে বন্ধ করে দেবে। এগুলো কোনো কিছুই বাংলাদেশ অ্যাচিভ করেনি। কাজে ওই ভদ্রলোকের প্রশ্নের উত্তরে আমি বলবো যে ইনস্পাইট অফ India Congress's successful policy in acquiring India's interest from Bangladesh, তারপরও কংগ্রেসের আরো অনেক বড় ভারতীয় রাজনীতির ইট ইজ এ ড্রপ ইন দ্য ওশেন বাংলাদেশের বিষয়। বেসিক্যালি আভ্যন্তরীণ রাজনীতি, ইন্টারনাল পলিটিক্স, এবং বলা যায় যে পররাষ্ট্রনীতির এমন কোনো কিছু আইডেন্টিফাই করতে পারছি না যেটা বিজেপি ক্লেইম করতে পারে যে কংগ্রেসের বড় রকমের কোনো ভুল ছিল। পুরাটাই কংগ্রেসের ফেইলিওরের ব্যাপারটা ছিল ইন্টারনাল ইকোনমিক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্কের যে মানে কি হলো, সেটাও তো একটা অন্যতম কারণ। সেটা নিয়ে কিন্তু কিছুটা ডিবেট ছিল যে ওই যে আপনার আমেরিকাকে ইন্সপেক্ট করার একটা সীমিত অধিকার দিয়েছে ভারত। বিজেপির যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার আপত্তি ছিল যে ভারত কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি তার নিউক্লিয়ার প্ল্যান্টস চালাবে, সেখানে আমেরিকার কোনো ইন্সপেকশনের কোনো সুযোগই থাকবে না। তবে এটা একটা ডিবেটেবল, কারণ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্টরা কিন্তু সবাই দাবি করেছে যে আমেরিকা যে টেকনোলজিটা দিবে ভারতকে, তার ফলে ভারতের প্রায় 5 বছর সময় এগিয়ে যাবে ভারত। এবং এদিক থেকে আমার মনে হয় বিজেপি আলটিমেটলি কিন্তু নিউক্লিয়ার ডিল নিয়ে যে খুব একটা চেঞ্জ করবে চুক্তিটা, আমার সেরকম কোনো কিছু মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কটা আসছে সামনে, যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে 2-4 দিনের মধ্যে, মোদির সরকার আসার পরে বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন হবে সেটা নিয়ে আপনি ইতিহাসের অধ্যাপক হিসাবে শুধু বলছি না, আমি বলছি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারত কেন পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রের নীতি, তা অভ্যন্তরীণ নীতি হোক বা পররাষ্ট্র নীতি হোক, প্রণীত হয় যদি গণতন্ত্র থাকে, সেক্ষেত্রে গণতান্ত্রিক দিক নির্দেশনা একটা থাকে। কিন্তু চূড়ান্ত বিবেচনা এবং বিশ্লেষণে নীতি প্রণীত হয় কিন্তু নীতি প্রণয়ন সংক্রান্ত এস্টাবলিশমেন্ট দিয়ে। এবং স্যার আমি আপনার কাছে আসছি, এটা দর্শকের প্রশ্ন, আসলে আমি ভুল করে ফেলছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্ন আকবর আলী খান সাহেবের কাছে। জি, প্রশ্নটা হলো, সদ্য ভারতের যে ইলেকশনটা হয়েছিল, ইলেকশন কমিশন সুন্দরভাবে সেই ইলেকশনটাকে উঠিয়ে নিয়ে আসছেন এবং কোন দুর্নাম ছাড়া। আমাদের দেশের ইলেকশন কমিশনে কোন সিস্টেম কি করা যায় যাতে এইরকম একটা সুনামের সহিত আমরা ইলেকশনটাকে উঠায় নেয়া জনগণকে স্বস্তি দিতে পারি? অনেক ধন্যবাদ। আপনার পাশে স্যার, আপনার কাছে আসবো পরে। জি জি, যেটা বলছিলেন। জি, ঠিক আছে, আমি আমার কথাটা শেষ করে নেই। জি জি, প্লিজ। তো এস্টাবলিশমেন্ট কিন্তু নীতি নির্ধারণ করে। সেক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে ভারতের যে নীতি এ যাবৎ অনুসৃত হয়েছে, তাতে হঠাৎ করেই মোদি নেতৃত্বে বিজেপি ক্ষমতাসীন হওয়ার ফলে একটা আকস্মিক বাঁক বদল ঘটবে, এটা আমি বিশ্বাস করি না।
কারণ দৃষ্টান্ত আরো দেওয়া যেতে পারে 1977-79 যখন জনতা দল ছিল বিজেপির পূর্বসূরি, সেই সময় কি হয়েছে, বা এরপরেও যখন বিজেপি কিছুদিন ক্ষমতায় ছিল, বরং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, যেমন এলকে আদবানি পাকিস্তানে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, এবং অটল বিহারী বাজপেয়ী তিনি মোহাম্মদ আলী জিন্নাহর মতো শেরওয়ানি পাজামা টুপি পড়তে শুরু করলেন, এবং ওই সময় আবার এর আগে 77-79-তে লাহোর পর্যন্ত এইটা একটা দিক। আবার এই যে গঙ্গা পানি নিয়ে এক ধরনের সমঝোতা হয়েছিল, যেটা বেশ ইতিবাচক 77-79-তে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখেছি যে যেটাকে নীতি নির্ধারণী এস্টাবলিশমেন্ট আমি বলছি, তারাই কিন্তু বিজেপিকে প্রভাবিত করেছিল, বরং বিজেপি ওদেরকে প্রভাবিত করতে পারেনি। তবে অভ্যন্তরীণ নীতির ব্যাপারে, যেমন অধ্যাপক শহীদুজ্জামান বলছেন, অভ্যন্তরীণ নীতির ব্যাপারে কিন্তু একটু অন্য রকমের রাজনৈতিক দিক নির্দেশনা থাকতে পারে। যেমন হিন্দুত্ববাদী পাঠ্যক্রম তৈরি করবার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছিল, কিন্তু ভারতের একটা সুবিধাটা হলো ভারতের অত্যন্ত গতিশীল শক্তিশালী নাগরিক সমাজ আছে, তাদের কারণে বিজেপি কিন্তু এটা সফল হয়নি। সুতরাং আমার এত কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, কাল রাতে আমি শুনছিলাম সিএনএন এর রিপোর্টার বিজেপির মানে মুখীকে মানে স্পোক্স পার্সনকে জিজ্ঞেস করেছিল যে নাইবারিং কান্ট্রির সঙ্গে তোমাদের সম্পর্ক কেমন হবে। তো উনি বলছেন যে নাইবারিং কান্ট্রি বলছে যে সরাসরি বলছে যে বন্ধু বদল হতে পারে, কিন্তু প্রতিবেশী তো বদলানো যায় না। সেইটাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এবং আরেকটা কথা, যে আমরা আজকে সব গণমাধ্যমে দেখেছি যে বিদায় ইউপিএ সরকার একটি পরামর্শ রেখে যাবে শিবশঙ্কর মেনন। অনেক সময় আছে, আমরা আলাপ করবো পরে, আমি দুইটা ফোন নেই দিয়ে আপনার কাছে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তেজগাঁ থেকে কবির বলছি। জি কবির ভাই বলুন। ভারতকে বলা হয় একটি বৃহৎ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ। সে দেশের জনগণ যখন মোদির মতো একজন বলা হয়ে থাকে আর কি, যে একজন মৌলবাদী নেতাকে বেছে নিতে পারে, তাহলে এই দেশের বাংলাদেশের জনগণের উপরে এটার প্রভাব পড়বে কিনা ভবিষ্যতে। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আকবর আলী খানের কাছে। জি জি, ইন্ডিয়ার জনগণ যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে এবং যার ফলে বিশাল জনপ্রিয় একটা সরকার, তার বিরুদ্ধে তাদের মতামত চলে গেছে, এখন আমরা আমাদের দেশে এই ধরনের ভোটাধিকার কবে প্রয়োগ করার সুযোগ পাবো? অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসবো, কিন্তু স্বাধীন মালিকের কাছে যাচ্ছি। স্বাধীন ভাই, আপনি তো শুনলেন। যাই হোক, তো যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম, যে সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে তো মূলত আলোচনা হচ্ছে, এর মধ্যে দিয়ে ফাঁকে যারা প্রশ্ন করেছেন তারা কিন্তু স্যারকে সেটা আলোচনা হতে পারে। তবে যেটুকু আপনি আমাদের এখন মানে আমি খুব সাদামাটা ভাবে যদি দেখি, সরকার আসছে 4 মাস 4.5 মাস হয়ে গেল। 4.5 মাসে ধরুন আমাদের ওরকম কেউ উল্লেখযোগ্য কোনো বিদেশি অতিথি আসেন নাই। আর মানে যদি আমাদের ওই বড় পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার বলতে যা বোঝায়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, মোটামুটি তারা তো অনেকবারই, বা কিছু ধরুন জার্মান রাষ্ট্রদূত তারও খুব মানে খুব খোলামেলাভাবে বলছে যে মোদ্দা কথা হলো যে আমাদের নির্বাচনের ব্যাপারে তারা খুব সন্তুষ্ট না। তো এর মধ্যে ওই সন্তুষ্টির মধ্যে ছিল ভারত, যে তারা নির্বাচন নিয়ে মানে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অন্যান্যরা যেভাবে খুব সমালোচনামূলক বক্তব্য রেখেছে, ওইভাবে ভারত কিন্তু কংগ্রেসের ভারত ওইভাবে রাখে নাই। ওই প্রশ্ন হলো যে ওই মানে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে কিনা। কারণ কথা হলো নতুন সরকার যে আমাদের নির্বাচনের ব্যাপারে অন্যান্য যেরকম মানে ইউরোপিয়ান দেশগুলি, জার্মানি বা অন্যান্য বিভিন্ন কানাডার রাষ্ট্রদূত মাঝে মাঝে তো খুবই কড়া সমালোচনামূলক কথা বলছেন। এখন এখন এই ব্যাপারে ভারতের মত বদলাবে কিনা, নির্বাচনের ব্যাপারে বদলাবে কিনা। আর এখন পররাষ্ট্র ব্যাপারে বোধহয় আমাদের যেহেতু মানে অল্প হোক বেশি হোক এই নির্বাচনে সরকার সম্পর্কে যেহেতু প্রশ্ন আছে, যেটা আমি বলবো যে প্রতিফলন ঘটছে, যে বিদেশিরা কেউ আমাদের সাথে ওইরকম দহরম মহরম করতে কেউ আসছে না। তো কিছুটা একটা আমরা ওই ধরনের হয়তো একাকিত্বে ভুগবো।
যে এই সরকার যতদিন থাকবে, এখন ওইটাও ভারতও যদি ওই দলে যোগ দেয়, অর্থাৎ আমাদের একাকিত্ব মানে এই সরকারের বৈধতা বা নির্বাচন মেনে না নেওয়া, ওই দলে যদি ভারত যোগ দেয় তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুব হবে, মানে আরো দুর্ভাগ্যজনক হবে সরকারের জন্য বলবো। আর আরেকটা আমি জানি না, মানে ধরেন অন্তত আমার যেটা ধারণা যে যারা আমাদের পররাষ্ট্র নীতি চালান, মানে পররাষ্ট্র নীতিতে এখন তো মানে প্রথম 3 জনের মধ্যে, 3 জন বলতে আমি বলেছি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব, এই 3 জনের মধ্যে 2 জন তো হলেন মানে আমাদের পররাষ্ট্র সার্ভিসের। আমার যদ্দূর মনে পড়ে যে পররাষ্ট্র সচিব বোধহয় কখনো ভারতে পোস্টিং ছিল না, আমার যদ্দূর মনে পড়ে। হ্যাঁ, শহীদুল হক ছিল না। আর মন্ত্রী ছিল কিনা বলতে পারবো না, কিন্তু একটা ধর দুজনের একজন। এটা মানে ভারত আমাদের জন্য পররাষ্ট্র দিক থেকে, মানে ভারত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলেও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলি অন্যতম। আমার যেটা ধারণা, আমাদের পররাষ্ট্র সচিব যদি, মানে পররাষ্ট্র সচিবের জন্য 2টো জিনিস খুব এসেনশিয়াল। একটা হলো ভারতে একটু কিছুকাল যেই পর্যায়ে হোক, হাই কমিশনারই হোক বা ডেপুটি হাই কমিশনারই হোক, ভারতে একটা কিছুকাল অভিজ্ঞতা থাকতে হবে, আর নিউ ইয়র্কের অভিজ্ঞতা থাকতে হবে। নিউ ইয়র্কে মানে আন্তর্জাতিক অনেক বিতর্ক আছে, এটা পরে বলছি। আমি একটা ফোন নেই স্যার, আপনার কাছে আসবো। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। স্যামুয়েল পালমা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে শহীদুজ্জামান স্যারের ছাত্র। আমি স্যারকে প্রশ্ন করতে চাচ্ছিলাম একটা বিষয়ে। স্যার, আসলে মোদি নির্বাচনী প্রচারণা কালে যেভাবে আক্রমণাত্মক বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সদস্যদের বের করে দিবেন বা আরো আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, আসলে এত বড় সমর্থন নিয়ে যখন একজন সরকার গঠন করে, এটা কি বাস্তবায়ন করা তার পক্ষে সেরকম সুযোগ থাকে? অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে, আমরা আমাদের অতিথির কাছে এই প্রশ্নগুলো শুনবো। আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন রাউন্ড আপ। জানেন পিছনে লুকোনো চুল এখনো সাদা? ইম্পসিবল। এতটা পারফেক্ট চুল, এর রহস্যটা কি? সিম্পল, কালার করুন নিজের হাতে। পিছনের চুল পর্যন্ত পৌঁছানো কত সহজ। সুন্দর কালার এখন আপনার নিজের হাতে। ভিগান, ইজি এন্ড ন্যাচারাল। এক ছিল কমলা, তার আগুন ঝরা রূপ, তাকে দেখে আমার বুক করে ধুকধুক। ক্রেজি আমি, পাগল আমি দিওয়ানা। কমলা কত ভালোবাসি তার কিছু বোঝে না। ও মাই কমলা। কমলা চাই আলপেনলিবে জাস্ট জেলি অরেঞ্জ। আসল জুসি কমলা দিয়ে তৈরি আলপেনলিবে জাস্ট জেলি, এখন অরেঞ্জ ফ্লেভারেও। আজকেও ভাবি আসলো না। ও আজকাল কোথাও যায় না। ইনি মিসেস রেহানা, প্রায় কোনো অনুষ্ঠানে যান না। এই পাকা চুল নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে কেন? কালার সাধারণ হেয়ার ডাইতে তো কেমিক্যাল, আর এর অস্বাভাবিক কালার সবাই বুঝে ফেলে। এসে গেল আমলকি, জবা ও মেহেদির মিশ্রণে নতুন হেয়ার কোট কেশ কালা। এতে আছে ন্যাচারাল কালার আর নারকেল তেলের পুষ্টি। মাত্র 3 বার ব্যবহারে আপনার পাকা চুল কালার করে ন্যাচারালি। আমিও চুলে কালার করি, কেউ বুঝতেই পারে না। হেয়ার কোট কেশ কালা। স্বাদের বেলায় সবাই ভিন্ন, কেউ অরেঞ্জ, কেউ ম্যাঙ্গো, তাই তো ট্যাং নিয়ে এলো 5টি ভিন্ন ফ্লেভার। বেছে নাও কোনটি তোমার। চুলে পুষ্টি নাই, মনে ফুর্তি নাই, চুলে স্টাইল নাই, মুখে স্মাইল নাই, নাই তাই আত্মবিশ্বাস। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে দ্বিগুণ নারকেলের পুষ্টি, আর এটি এতই ননস্টিকে যে স্টাইল করুন ইচ্ছে মতন। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, পুষ্টি ভরা চুলে ইচ্ছে মতো স্টাইলে। বিল্ডিং বানানোর সময় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখি না, অথচ বিষয়টাতে রূপ এবং গুণ দুটোই প্রয়োজন। এমন কি বিষয় স্যার? অ্যালুমিনিয়াম প্রোফাইলস। অ্যালকো অ্যালুমিনিয়াম আন্তর্জাতিক মানসম্পন্ন মাইক্রন, হার্ডনেস ও বিভিন্ন থিকনেস সহ কাস্টমারের পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের পণ্য তৈরি করে, যেমন অ্যালকো ম্যাক্স, অ্যালকো প্লাস, অ্যালকো সিল্কি। এছাড়াও আছে আরো অনেক। অ্যালকো অ্যালুমিনিয়াম কাস্টমারের চাহিদা বোঝে। অ্যালকো অ্যালুমিনিয়াম, রূপ ও গুণই যার পরিচয়। এখন দেখবেন ইসলামী ব্যাংক নিউজ টপ 10।
নিউজ টপ 10। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় আটক র্যাবের সাবেক 2 কর্মকর্তা তারেক সাঈদ ও আরিফ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। গজারিয়ায় লঞ্চডুবি 54 লাশ উদ্ধার অভিযান শেষ ঘোষণায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের ক্ষোভের মুখে বিআইডব্লিউটিএ। 2014 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ। পাশের হার 91.34%। জিপিএ 5 পেয়েছে 1,42,276 জন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের মেধা তালিকায় রাজধানীর শীর্ষ স্কুলগুলোর পরই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল উচ্চাসনে। দলের নেতাকর্মীদের সততা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে নির্মূল করতে সরকার পরিকল্পিতভাবে র্যাবকে কাজে লাগাচ্ছে অভিযোগ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের। যাত্রাবাড়িতে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন থানায় থানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল। ময়মনসিংহের হালুয়াঘাট ধারা বাজারে একটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে 3 শ্রমিক নিহত, আহত 3। দিল্লিতে বিজয় মিছিলে হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। স্প্যানিশ লা লিগা শিরোপা নির্ধারণ আজ। বার্সেলোনার সাথে ড্র করলেই শিরোপা উৎসব করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু ম্যাচটি। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। কোনো কিছুই পাত্তা পাবে না টেস্টি ক্রাঞ্চি নতুন স্টপ নটের কাছে। টমেটো তুফান আর মার্কুটে মশলা টপটপ মুখে দিলেই শুধু মজা আর মজা। স্টপ নট, চালায় যাও। সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মানা করছি না ফোন দিতে। বৃষ্টি তো শেষ, তো একটু ছাদে যাও না প্লিজ। উফ, ঢং আমার একদম পছন্দ না, ঢং করবা না। তোমার সাথে কথাই কেন বলছি? ছাদে কেন ডাকছো? ছাদে তো পানি। নিচে দেখো, চাঁদটাকে তোমার পায়ের কাছে এনে দিলাম, এবার তো একটু হাসো। আপনার একটু কথাই হাসি ফোটায় আপনজনের মুখে, তাই আরো বেশি হাসি ছড়াতে রবি দিচ্ছে ঘ্যাচান ফ্ল্যাট রেট। কথা যত বেশি, রেট তত কম। আজ কার মুখে হাসি ফোটাবেন? রবি। বানর বাবু ফোন এই যে আমি রাখছি, তুমিও রাখো। ও গড, এটাও নিল। ফেসবুক আপনার আর ছবি আমার টাইগারের। আরে ইসমাইল ভাই, আইলেন আর খবর দিলেন না, মনে দুঃখ পাইছি যে। ও টাইগার, নিচে নাম, আবার ফোন দে। পথে ঘাটে কাছে দূরে যেখানেই থাকুক তোমার বন্ধু, সবাইকে কানেক্টেড রাখে এয়ারটেল। বন্ধু যেখানে, নেটওয়ার্ক সেখানে। টাকা রিচার্জে 3G ইন্টারনেট, ভিডিও কল, টক টাইম ও SMS এর এতগুলো অফার একসাথে। কোনো কিছুই পাত্তা পাবে না টেস্টি ক্রাঞ্চি নতুন স্টপ নটের কাছে। টমেটো তুফান আর মার্কুটে মশলা টপটপ মুখে দিলেই শুধু মজা আর মজা। স্টপ নট, চালায় যাও। এখন ঘাম নেই, ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। দেখ দেখ, এবার হবে।
রবির নতুন সংযোগ নিয়ে দেখিয়ে দাও। এতে থাকছে 2.8 জিবি বোনাস, 1 সেকেন্ড পালস আর একটি প্রিয় নম্বরে হাফ পয়সা, যে কোনো নম্বরে 1 পয়সা। রবি। এক যে ছিল কমলা, তার আগুন ঝরা রূপ, তাকে দেখে আমার বুক করে ধুক ধুক। ক্রেজি আমি পাগল, আমি দিওয়ানা, আমি কমলা। কত ভালোবাসি তার কিছু বোঝে না, ও মাই কমলা। কমলা চাই অ্যালপেনলিবে জাস্ট জেলি অরেঞ্জ। আসল জুসি কমলা দিয়ে তৈরি অ্যালপেনলিবে জাস্ট জেলি, এখন অরেঞ্জ ফ্লেভারেও। জোশ জেলি। মানা করছি না ফোন দিতে? বৃষ্টি তো শেষ, তো একটু ছাদে যাও না প্লিজ। উফ, ঢং আমার একদম পছন্দ না, ঢং করবা না। তোমার সাথে কথাই কেন বলছি? ছাদে কেন ডাকছো? ছাদে তো পানি। নিচে দেখো, চাঁদটাকে তোমার পায়ের কাছে এনে দিলাম, এবার তো একটু হাসো। আপনার একটু কথাই হাসি ফোটায় আপনজনের মুখে, তাই আরো বেশি হাসি ছড়াতে রবি দিচ্ছে ঘ্যাচান ফ্ল্যাট রেট। কথা যত বেশি, রেট তত কম। আজ কার মুখে হাসি ফোটাবেন? রবি। এক যে ছিল কমলা, তার আগুন ঝরা রূপ, তাকে দেখে আমার বুক করে ধুক ধুক। ক্রেজি আমি পাগল, আমি দিওয়ানা, আমি কমলা। কত ভালোবাসি তার কিছু বোঝে না, ও মাই কমলা। কমলা চাই অ্যালপেনলিবে জাস্ট জেলি অরেঞ্জ। আসল জুসি কমলা দিয়ে তৈরি অ্যালপেনলিবে জাস্ট জেলি, এখন অরেঞ্জ ফ্লেভারেও। জোশ জেলি। যমুনায় বানের জল থই থই, শুকনায় ডুবিল না গোর ওই রূপে সে যে দেখলো কই। দারুণ। কোনো কিছুই পাত্তা পাবে না টেস্টি ক্রাঞ্চি নতুন স্টপ নটের কাছে। টমেটোর তুফান আর মারকুটে মশলা, টপাটপ মুখে দিলেই শুধু মজা আর মজা। স্টপ নট, চালায় যাও। স্বাদের বেলায় সবাই ভিন্ন, কেউ অরেঞ্জ, কেউ ম্যাঙ্গো, তাই তো ট্যাং নিয়ে এলো 5টি ভিন্ন ফ্লেভার। বেছে নাও কোনটি তোমার। এখন আপনিও ওয়েলএক্স এর ফ্রি মোবাইল অ্যাপ ডাউনলোড করুন, অথবা মোবাইল থেকে oilx.com.bd তে গিয়ে আপনার অব্যবহৃত জিনিসের ছবি তুলুন, ফ্রি অ্যাড পোস্ট করুন। আপনার ফোনকে বানান সেল ফোন। oilx.com.bd বেচে দিন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন রাউন্ড আপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার ফিরে এলাম সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আকবর আলী খান, ডক্টর স্বাধীন মালিক, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, প্রফেসর এম সাইদুজ্জামান। বিরতিতে যাওয়ার আগে স্যার আপনাকে সরাসরি 2-3টা প্রশ্ন আপনার কাছে আসছে। আমাকে সরাসরি 2টি প্রশ্ন করা হয়েছিল। এই 2টি প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটি বিষয় সম্পর্কে আমার বক্তব্য রাখতে পারিনি, সেটি হলো ভারতের মোদি ম্যাজিক জিনিসটা কিভাবে গড়ে উঠলো। এখানে অধ্যাপক শহীদুজ্জামান সাহেব বলছিলেন যে গুজরাটের যে তার শাসনের মডেল, সেটাকে বিক্রি করার চেষ্টা করা হয়েছে এবং তাতে অতিকথন রয়েছে। আসলে এই ধরনের জিনিস যখন বাজারে ছাড়া হয় তাতে অতিকথন থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এবং গুজরাটে তার যে পারফরমেন্স এটা একেবারে সাংঘাতিক রকম আউটস্ট্যান্ডিং, এটা হয়তো বলা যাবে না। কিন্তু তবু আমার কাছে মনে হয় যে আরো কয়েকটি জিনিস মোদিকে সহায়তা করেছে। একটি হলো যে তার সততা, এ সম্বন্ধে কোনো প্রশ্ন ছিল না, যেটা বিদায়ী কংগ্রেস নেতৃত্বের অনেক নেতা নেত্রী সম্বন্ধে অভিযোগ ছিল। এটা একটা তাকে সহায়তা করেছে। আর 2 নম্বর তাকে যেটা সহায়তা করেছে সেটা হলো তার চরিত্রের দৃঢ়তা, এবং অনেক ক্ষেত্রে উনি এক্সট্রিমিস্ট মতবাদ বিশ্বাস, যার ফলে তার যারা সমর্থক হয়েছে দলের চেয়ে ব্যক্তিও তো এখানে। হ্যাঁ, এবং 3 নম্বর তিনি যেটা, যদিও তার সাফল্য সম্বন্ধে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তিনি কিন্তু পরপর 3 বার গুজরাটে নির্বাচিত হয়েছেন। তো এসব মিলে সামগ্রিকভাবে মোদি ম্যাজিক তৈরি হয়। আমাকে যে প্রশ্ন 2টি করা হয়েছে সে 2টি নির্বাচন সংক্রান্ত, এবং প্রকৃতপক্ষে আমাদের আলোচনার প্রথম দিকেই এটা সম্পর্কে আলোচনা শুরু করা উচিত ছিল আমার মনে হয়, কারণ ভারতে পৃথিবীর বৃহত্তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
এবং এই নির্বাচনে অনেক ত্রুটি আছে, কিন্তু ত্রুটি সত্ত্বেও এটা একটা সফল নির্বাচন। তবে একেবারে যে ত্রুটি নাই তা না। আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলায় আমাদের এখানে যে ধরনের অভিযোগ ওঠে সে ধরনের অভিযোগ সেখানে উঠেছে, এবং স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন আছে। নির্বাচন কমিশনের সাথে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি অনেক সংঘর্ষ হয়েছে, কিন্তু তবু যখন নির্বাচনের ফলাফল দেখছিলাম মনে হলো যে হয়তো পশ্চিমবঙ্গেও তত বড় ধরনের জালিয়াতি ঘটে নাই, হয়তো এই জন্য যে যেসব কেন্দ্রে প্রার্থীরা হেরেছে 1 লক্ষ ভোটে 96,000 ভোটে, এত ভোট জালিয়াতি করা হয়তো শক্ত, জালিয়াতি হয়তো হয়েছে, কিন্তু হলেও যদি নাও হতো তাহলে হয়তো ফল কাছাকাছি ধরনেরই থাকতে পারত। এখন এই যে এত বড় একটা দেশে এই যে নির্বাচন পরিচালনা করা হলো এবং সেটার একটা মোটামুটি স্বচ্ছতা সুষ্ঠুতা নিশ্চিত করা গেল, এটা আমাদের দেশে কেন করা যায়নি? অথচ আমরা কিন্তু এর আগে করেছি, এবং আমাদের নির্বাচন এবং ভারতের নির্বাচনের মধ্যে কোনো তফাৎ ছিল না। নির্বাচনই হলো না স্যার। না, আমরা আগে করেছি কিন্তু শেষে যেটা দেখা গেল, বিশেষ করে গত 20 বছর ধরে আমাদের ক্রমশ আমরা নিচের দিকে নেমে চলছি, এবং এই নিচের দিকে নেমে চলার মূল কারণ হলো প্রশাসনকে রাজনীতিকরণ করা হচ্ছে, এবং প্রশাসনের রাজনীতিকরণ ঠেকানোর আমাদের কোনো উপায় নেই। কারণ ভারতে যেটা আছে, কেন্দ্রীয় সরকার আছে এবং প্রাদেশিক সরকার আছে, সুতরাং কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার একই দলের থাকে না, এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা এক ধরনের অনুপ্রাণিত হন, প্রাদেশিক সরকারের অন্যভাবে অনুপ্রাণিত হন। সুতরাং সামগ্রিক, এবং সেখানে যে আদালতের প্রতি মানুষের অপরিসীম শ্রদ্ধা রয়েছে, এবং সেসব মিলে আদালতের তত্ত্বাবধান আপনার তার সাথে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকার এগুলো মিলে এর মধ্যে একটা আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স রয়ে গেছে ভারতের প্রশাসন ব্যবস্থার মধ্যে। আমাদের দেশে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই, আমাদের দেশে একটাই সরকার, এবং এই সরকার যারা নিয়ন্ত্রণ করেন তাদের ইচ্ছা মতোই এটা পরিচালিত হয়। তো সেজন্য এই অবস্থা, আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে এই অবস্থা থেকে মুক্তি পাবো কবে? এই অবস্থা থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে, এবং সেই মুক্তি অতি সহজে আসবে বলে মনে হয় না, সেটা মানুষের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রফেসর সাইদুজ্জামান, আপনার কাছে আসছি এটা দর্শকের ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, আমি সৌদি আরব থেকে আসেন। জি ভাই, বলেন প্লিজ। বিনয়ের সাথে আপনার মাধ্যমে অতিথি মহোদয়ের কাছে আমার দুটো বিনীত প্রশ্ন। প্রথমটা হচ্ছে, বিজেপি ক্ষমতা আসার আগে বাংলাদেশের 1/3 ভূখণ্ড দাবি করেছে। এখন আমরা কি নতুন ভাবে আমাদের যে বাংলা বিহার উড়িষ্যা আমাদের হওয়ার কথা ছিল সেটা পুনঃ দাবি করতে পারি কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিজেপি নিজ দেশের মুসলমানদের প্রতি যেভাবে অ্যাগ্রেসিভ, এখন সে ক্ষমতায় অধিষ্ঠিত হলে দক্ষিণ এশিয়া জুড়ে অতিথি মহোদয়রা কোন স্নায়ুযুদ্ধের আশঙ্কা করছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। জি প্রফেসর সাইদুজ্জামান, আপনি কিভাবে দেখছেন? সরাসরি এটা আপনারই সাবজেক্ট, বলেন একটু বলবেন। কোশ্চেনটা আমি ঠিক বুঝি নাই। তৃতীয়াংশ দাবি করেছিল, হ্যাঁ ওটা টেরিটরি দাবি করেছে। একটা বলছে যে মানে এই দক্ষিণ এশিয়াতে মুসলমানদের একটা স্নায়ুযুদ্ধের বিরুদ্ধে যারা বলছেন তারা, এতে করে এটা স্নায়ুযুদ্ধের কোনো সম্ভাবনা আছে কিনা? মানে ওই যে এটা অন্য বাংলা বিহার উড়িষ্যা আমরা এক দাবি করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, প্রথমত যেটা টেরিটোরিয়াল রিঅ্যাডজাস্টমেন্টের কথা সুব্রমণিয়াম স্বামী বলেছে, সেটাকে কেউ গুরুত্ব দেয় না। ওই ভদ্রলোক এমনিতেই একটা, যেটাকে আমরা বলি ম্যাভারিক নেচার, এর আগেও তার অভিজ্ঞতা রয়েছে এই ধরনের কথা বলার। তবে ওই ভদ্রলোক প্রায় দেখা যায় যে ওই বাংলাদেশকে একটা হুইপিং বয় হিসেবে ব্যবহার করে। এটা তার উর্বর মস্তিষ্কে কীভাবে আসলো জানি না। তবে আসামে একটা প্রেক্ষাপট ছিল, আসামে বিজেপি বেশ ভালো করেছে, এবং আমার মনে হয় আসামে ওই যে এনক্লেভস নিয়ে প্রচণ্ড রোষ আসাম গণপরিষদের, তাদের ওইখানে বেশ কয়েকবার বন্ধ হয়েছে। তারা চায় না যে এনক্লেভ এক্সচেঞ্জ হোক, এবং ওই বিষয়টাকে সামনে রেখেই বোধহয় একটা চিপ পপুলারিটি পাওয়ার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। সুতরাং আমার মনে হয় এটাকে আমাদের
কোনো সিরিয়াসলি না নেওয়াই ভালো। আচ্ছা, এর আগে আরেকটা প্রশ্ন আসছে যে যেখানে ভারতীয়রা মোদিকে পছন্দ করেছে তার মানে তারা ফান্ডামেন্টালিজমকে চুজ করেছে, তাহলে হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ভারতীয়রা যেভাবে সুইপিং সাপোর্ট দিয়েছে, আর মোদির অতীত তারা জানে, বিভিন্ন সময় অত্যন্ত কমিটেড একজন ওয়ার্কার ছিলেন তিনি আরএসএস এর, এবং হয়তোবা সন্ন্যাসী হওয়ারও একটা উদ্দেশ্য ছিল তার জীবনে। তবে পরবর্তীকালে রাজনীতিতে এসেও দেখা গিয়েছে যে মোদি কিন্তু একনিষ্ঠভাবে এই হিন্দু মৌলবাদের সেবা করেছে, এবং এটা কেউ ঠিক নেগেটিভ সেন্সে দেখাটা ঠিক হবে কিনা আমি জানি না। তবে ধর্মের যে ভার্চু, ধর্মের যে গুরুত্ব রাজনীতিতে, সেটা কিন্তু নতুন করে ভারতীয়দের কাছে মোদি সাকসেসফুলি তুলে ধরতে পেরেছে। আমার মনে হয় আমাদের এই উপমহাদেশে একটা জিনিস আমরা প্রায় একটু ওভারলুক করে থাকি। আমরা অনেক সময় সেকুলারিজম, যেটা একটা পিওরলি ওয়েস্টার্ন কনসেপ্ট, সেটার প্রয়োগকে আমরা মনে করি যে সম্ভব বা গুরুত্ব দেই। নেহেরুও অনেক সময় চেষ্টা করেছিল, কিন্তু অনেকে মনে করে নেহেরু গান্ধীর সেকুলারিজমের ভিতরে বিশাল হিপোক্রেসি ছিল, অনেকটা ভণ্ডামি ছিল। এবং এই যে মোদি বা বিজেপি এখন আজকে যেই মেসেজ নিয়ে আসছে, এতে বোঝা যাচ্ছে যে ভারতীয়রা কিন্তু তাদের যে প্রাচীন ভারতের চিন্তাধারা, এই যে আর্যবর্ত থেকে নিয়ে আধুনিক সময়, এখানে রাম এবং যে কৃষ্ণ এবং অনেক কিছু, সেই পুরা ইতিহাসটাকে তাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ হিসেবে দেখে। এটা বলে আমি বলবো যে বাংলাদেশের বেলায়ও কিন্তু ধর্মের গুরুত্ব এখন বৃদ্ধি পেয়েছে, এবং এখানে যদি ইলেকশন হয় আগামী দিনগুলোতে, বিএনপির সাথে যদি ধর্ম ভিত্তিক দলগুলো সামনে আসে এবং তারা যে অনেক সাপোর্ট পেতে পারে, অতীতে কিন্তু তার নমুনা আমরা দেখেছি। কাজেই আমি এটা জেনারেলাইজ করে বলতে পারি যে আমাদের এই অঞ্চলে সেকুলারিস্ট টেন্ডেন্সি বা সেকুলারিস্ট কালচার, এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। আর আমার ছাত্র একটা প্রশ্ন করেছে, বোধহয় সেটার খুব ব্রিফলি আমি উত্তরটা দিয়ে দিই। মানে সে জানতে চেয়েছে যে এই যে বাংলাদেশের যে সম্পর্কে যে রেথরিক্স মোদির ছিল, সেটা কি তারা ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। আমি কিন্তু একটু আশঙ্কাগ্রস্ত হয়ে আছি যে বিনা সিকরি মোদির অ্যাডভাইজার, বাংলাদেশ সংক্রান্ত অ্যাডভাইজার, এবং বিনা সিকরির যে পাস্ট পারফরমেন্স দেখি, তিনি কিন্তু বাংলাদেশের বিষয়ে অত্যন্ত উগ্র মানসিকতা দেখিয়েছে, স্পেশালি অ্যাবাউট যেটা তার দাবি ইলিগাল ইমিগ্রেন্টস। এবং আমি খুব একটা অবাক হব না যদি এই যে পুশব্যাকের ধারণা এই আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা অবস্থাতেই আসাম বা অন্য জায়গায়, পশ্চিমবঙ্গের থেকে সম্ভব হবে না, কারণ মমতা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে। আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে আসছি একটা ফোন নিয়ে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি অ্যাডভোকেট জুলফিকার বলছি আফতাবনগর থেকে। জি, বলুন। আজকে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ সাহেব বলছেন যে ভারতের কংগ্রেসের পরাজয়, বিজেপির উত্থান, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সরকার পতনের আন্দোলন নির্বিঘ্ন করবে। এই বিষয়টা উনি কিসের ভিত্তিতে বললেন বা এই বিষয়ে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, রাজনীতিক কি আমি এই প্রসঙ্গ না, যে আমি অধ্যাপক শহীদুজ্জামানের একটি প্রসঙ্গ থেকে আমি আমার আলোচনা শুরু করতে চাই এই পর্যায়ে, যে মোদির বিজয় ভারতের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতির বিজয় হিসেবে আমরা অভিহিত করতে পারি কিনা, আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করছি। আমি অস্বীকার করব না যে রাজনীতিতে ধর্মের প্রভাব আছে। ধর্মভিত্তিক রাজনীতি নানান দেশে নানানভাবে কার্যকর, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মোদির বিজয়, দুটো দৃষ্টিকোণ থেকে আমি কথা বলবার চেষ্টা করব। একটি হচ্ছে মোদি একনিষ্ঠভাবে হিন্দুত্ববাদী, তার জীবনের শুরুটাই, এবং এক পর্যায়ে তো 2 বছরের জন্য হিমালয়ে চলে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করুন, এবং ছোটবেলায় কিশোর বয়সে বিয়ে হওয়া সত্ত্বেও তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেননি, যেহেতু
তিনি নিজেকে সন্ন্যাসী হিসেবে বিবেচনা করেন, সব দিক থেকে ঠিক আছে। এবং তার ধর্মীয় প্রেরণার বা ধর্মীয় চিন্তা চেতনা সবকিছু প্রেরণার জায়গাটিতে দাঁড়িয়ে আছেন দুজন, মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দ। এখন হিন্দু ধর্ম বা যাকে হিন্দু ধর্ম বলছে সেটা সনাতন ধর্ম। সনাতন ধর্ম ধর্মান্ধ নয়, সহিংস নয়, উগ্র নয়। মোদি যদি মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে থাকেন, তার জবানিতে আছে, তাহলে তিনি উগ্র হতে পারেন না, সহিংস হতে পারেন না। সেটা একটা দিক আছে। আর একটা দিক হচ্ছে যে দেখুন, এবারে মোদি ধর্মের জিগির তুলেছেন, এটা অনস্বীকার্য, কিন্তু ভারতের গণতান্ত্রিক বৃহত্তম গণতন্ত্রের দেশে যারা ভোটার তারা সবাই মোদির ওই দিকটিতে আকর্ষণ বোধ করেছে এটা আমি বলতে পারবো না। বরং আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কংগ্রেসের ভরাডুবি এবং মোদির উত্থান, বিজেপির উত্থান পেছনে প্রধান কারণ কংগ্রেস বিরোধী নেতিবাচক ভোট। কারণ কংগ্রেস নিজেই সখাত সলিলে এখন নিমজ্জিত। তো কাজে এই জায়গাটিতে আমার বক্তব্যটি হচ্ছে চূড়ান্ত, যে এখানে ধর্ম নয় বরং ওই নেতিবাচক ভোটিং আর ওই কংগ্রেসের নিজস্ব ভুল ত্রুটি, ব্যর্থতা, সীমাবদ্ধতা বিজেপির উত্থানকে এত সহজতর করেছে। এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে বিজেপি বহু আগে থেকেই নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা এবং কৌশল নির্ধারণ করেছেন। এবং এই নির্বাচন আর একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে ভারতের যে কর্পোরেট বডিগুলো তারা কিন্তু এখন কংগ্রেসের সাথে নাই। কারণ কংগ্রেস বিগত 10 বছরের মধ্যে বিগত 3 বছর অর্থনৈতিক ব্যবস্থাপনায় দারুণ দুর্বলতার পরিচয় দিয়েছে। কাজে তারা কংগ্রেস থেকে সরে এসে এখন উদীয়মান তারকা মোদির সঙ্গে যুক্ত হয়েছে। কাজে কর্পোরেট বডির সমর্থন কিন্তু এখানে কাজ করেছে আর্থিক দিক থেকে, নানান দিক থেকে। কারণ যে পরিমাণ ব্যয় করেছে বিজেপি সেটা কিন্তু কংগ্রেস করতে পারেনি বা কৌশলও ব্যবহার করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আর ডক্টর স্বাধীন মালিক, আপনি জানেন একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় কিন্তু বিপদ ডেকে আনে, আপনি কি এই ধরনের কোনো সম্ভাবনা দেখেন? এটা মোদির জন্য সাংঘাতিক বড় চ্যালেঞ্জ হবে, মোদির জন্য সাংঘাতিক বড় চ্যালেঞ্জ হবে। এটা খুব এর থেকে ভারতের জন্য অনেক বড় সুফলও বয়ে আনতে পারে, অথবা অন্যদিকে ওই যে মানে যেটা হয় আমরা যেটা দেখছি, মানে আমাদের দেশে যেটা বারবার দেশে বিরাট ধরনের একটা একচেটিয়া মানে একচেটিয়া ভোট পেলে সেটা ভালোর পরিবর্তে দেশের জন্য খারাপই হয়েছে। তো এটা আমার মনে হয় যেটা খুব বড় চ্যালেঞ্জ হবে ভারতের জন্য। আর ওই ইয়েটা ওই ধর্ম ব্যাপারে সেই মানুষের যে কানেক্টিভিটি এটা অত্যন্ত নিদারুণভাবে ব্যাহত হবে। সুতরাং এটা নির্ভর করবে শুধু মোদির উপরে না, তার যারা অনুসারী আপনার গ্রামে গঞ্জে কাজ করছেন আমাদের পার্শ্ববর্তী প্রদেশগুলির উপর, তার উপরেও কিন্তু অনেকাংশে নির্ভর করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার চারজনকে এই পর্যায়ে ধন্যবাদ। আমি এটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন।